হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে শোনা কথা। সবাইকে সুস্বাগতম। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। কালকে তোমাদেরই জন্য ছুটে গেছিলাম বড় মায়ের কাছে। আশা করি তোমরা মিনি ব্লগ তো পেয়েই গেছো আর তোমরা দেখেছো। আর অ্যাকচুয়ালি মিনি ব্লগ না, ওটা একটা শর্টসই আমি দিয়েছিলাম বেঙ্গলি ব্লগার শোনাতে। তোমরা যারা যারা দেখোনি দেখে নিও। তো চলো বেশি কথা বলবো না, দারুণ ঘটনা আছে। রাতেও কিন্তু ঘটনা আছে, পুরীর ঘটনা। হ্যাঁ, একদম সত্য পুরীর একটি ঘটনা পাল পরিবার আমাকে শেয়ার করে। সেই ঘটনাটা কিন্তু শুনতে কেউ ভুল করো না, কারণ তোমরা অনেকেই বলেছো দিদিভাই পুরী যাচ্ছি। আজকেও কিন্তু আমার দুটো বোনের পরিবার, বোন তারা গেছে আজকে, বলেছে দিদিভাই পুরী যাচ্ছি। কালকেই আমাকে বলেছে, আর হোটেলের নামগুলোও জেনে গেছে। এমনকি বলেছে দিদিভাই ওখানে গিয়ে হোটেল নেওয়ার আগে তোমাকে ফোন করব, ঠিক আছে? তুমি আগে বলবে, নাহলে মেসেজ করব। ফোন তো হয় না, মেসেজ করব, তোমাকে দেখিয়ে নেবো। কি পাগল! আচ্ছা যাই হোক, চলো এবার ঘটনায় ফিরি। আচ্ছা, ঘটনাটা ঘটে আজ থেকে বহু বছর আগে। এই ঘটনাটা ঘটে হচ্ছে শান্তিনিকেতনে। হ্যাঁ, শান্তিনিকেতনে ঘটনাটা ঘটে। আচ্ছা, প্রথমেই আর একটা কথা বলি। ঘটনায় আসার আগে আমার কিন্তু ঠান্ডা লেগেছে প্রচণ্ড। বুঝতেই পারছো, নাকে নাকে কথা বলছি পেতনির মতো। তো কথা যদি উচ্চারণে একটু ভুল হয় একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো। আচ্ছা, শান্তিনিকেতনে ঘটনাটা ঘটে। আমাদের যে ঘটনাটা পাঠান, উনি একজন বয়োজ্যেষ্ঠ জেঠু বলেন, আমি যখন কলকাতা শহরে চলে আসি অনেক ছোট্টবেলায়, আমার কলকাতা শহরে আমার কাকা থাকতেন। কাকা, আমার পিসিরা সবাই কিন্তু কলকাতায় থাকতেন। আমার মা, আমার বাবা থাকতেন হচ্ছে শান্তিনিকেতনে একটি গ্রামে। তো এখনও যদি শান্তিনিকেতনের দিকে যাও দেখবে এখনও কিন্তু প্রত্যন্ত গ্রাম, ফাঁকা ধুধু প্রান্তর মাঠ, এখনো পর্যন্ত ধানের চাষ, সর্ষে ফুলের চাষ, বিঘায় বিঘায় জমি শুধু চাষই হচ্ছে। এখনো কিন্তু শান্তিনিকেতনে গেলে মনে হয় যে সত্যি একটা ধুধুর প্রান্তর পার করে যেন একটা খুব সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। এখনো গ্রাম্য পরিবেশ বলতে শান্তিনিকেতনের আনাচে কানাচে খুঁজলে আমরা বহু দূর গাছগাছালি, চারিপাশে সবুজ দেখতে পারি। তো সেরকমই আজ থেকে বহু বছর, প্রায় 70 বছর আগেকারের কথা বলছি, তখন শান্তিনিকেতনে কারেন্টের ব্যবস্থা ছিল না। কলকাতা শহরে তখন কিন্তু কারেন্ট ছিল। এবার আমাদের যে যিনি পাঠান জেঠু বলেন, আমি যখন 13 বছর বয়স তখন আমার কাকার পিসিদের হাত ধরে কলকাতায় পাড়ি দিলাম। কাকা বলল, এখানে থেকে পড়াশোনা করলে কি আর পড়াশোনা করবি? ওই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন, উনি একজন নাম করে একটা প্রতিষ্ঠা হয়ে গেছেন। তারপরেও তো এত বছর বিগত চলে আসছে, ওনার ধারে কাছে কি আর কেউ যেতে পেরেছে? পারবেও না। চল কলকাতায় চল, ওখানে থেকে পড়াশোনা কর, যদি মানুষের মতো মানুষ হতে পারিস। এখানে থাকলে ওই তোর বাবার সাথে মাঠে যাবি লাঙল দিতে, চাষ করবি, ওর থেকে ভালো চল শহরে চল। তো 12-13 বছর বয়সে চলে আসলাম কাকা পিসিদের হাত ধরে কলকাতা শহরে। সে কি বড় বড় বাড়ি, সে কি বড় বড় গাড়ি, কত দোকান, ওরে বাবা! কালো পাথরের রাস্তা, যদিও এখন সেগুলো নেই। ওই কালো পাথরের রাস্তা, পুরনো আদলের বাড়ি অনেকটাই কমে গেছে। তো সেই সময় সেই আমার নিজের চোখের টেনে নিয়ে যাওয়া রিক্সা, তারপরে সেই যে ঘোড়ার গাড়ি, সবই যেন একটা পরিকল্পিত একটা স্বপ্ন ছিল, মনে থাকা স্মৃতি, আর কিছুই না। তো যত বড় হচ্ছে সবই বিলীন হয়ে যায়। তা আমাদের জেঠুমশাই বলেন, আমি যখন এখানে চলে আসলাম, পড়াশোনা করছি, ভালো আছি। একদিন শুনলাম আমার মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো না, খুবই খারাপ। তো তখন তো ফোনের মারফত ছিল না, চিঠির দ্বারা কথা হতো। আর ল্যান্ডফোন ছিল, সে ল্যান্ডফোন থাকা মানে সে মানে জমিদারি বাড়ি আর কি, তাদের মানে বিশাল টাকা পয়সা থাকলে সেখানেই ওইসব থাকতো। তো বাবা চিঠি লেখে কাকাকে যে ছেলেকে নিয়ে আয়,
মায়ের শরীর খুব খারাপ। গেলাম, যখন গেলাম তখন দেখলাম আমার মায়ের শরীর সত্যি খুব খারাপ, কিন্তু তখনও মানে কিছু কিছু জায়গায় দেখলাম হয়তো কারেন্ট এসছে, কিন্তু আমাদের বাড়িতে অনেকটা ভিতরে তো ওই সময়ও কারেন্টের ব্যবস্থা নেই ওখানে। তো আমি যখন গেলাম তখন খুব ভালো মনে আছে, পূর্ণিমা ছিল, পূর্ণিমা। আমি যেতে যেতে বাড়ি প্রায় রাত্রি নেমে আসে। তখন তো এত সুব্যবস্থা ছিল না, এত ক্যাব ছিল না যে চাইলেই বুকিং করে চলে গেলাম। সবই সময় সাপেক্ষের একটা ব্যাপার ছিল। আমি যখন গেলাম আমার মা দেখলাম রান্না করেছে একটু ওই লাউর যে গায়ের খোসাটা থাকে, ওই আলু, বেগুন, কুমড়োর খোসা, আরও কিছু দিয়ে খোসা ভাজা একটা করেছে, আর একটু পাতলা হালকা মসুরির ডাল, এই আর একটু আলু মাখা পাতে দিয়েছে, আর সাথে কিছু একটা ভাজা ছিল। 70 বছর আগের কথা তো অতটাও মনে নেই। ওই সময় মা ঠাকুমারা কোনো কিছুই তো ফেলতেন না, সবজির সব কিছুই রান্না করতেন, এত সারও দেওয়া হতো না, মানুষের অসুবিধা হতো না মানে হজমের। এবার ঘটনাটা ঘটলো যখন পূর্ণিমার রাতে আমাদের খেতে দেয়। মা তখন বলল যে বাইরে আয়, উঠোনে বসে খা। ঘরটা আমাদের অনেক ছোট, মানে ওই উঠোন ঢালান বাড়ি, মাটির উঁচু, অনেক ছোট। তা ওই ঘরে কাকা, আমি, বাবা তিনজনে খাবার মতো জায়গা নেই বসে। তখন আমাকে মা বলল, বাবু কাকাকে নিয়ে বাবাকে নিয়ে বাইরে উঠোনে বসে খা। তো উঠোনে মাটি লেপা, সামনে একটা মিটমিট করে লম্প জ্বলছে, খেতে দিয়েছে। চোখে তো বিশেষ দেখতে পাচ্ছি না, আর পূর্ণিমার আলো, খুব আলোতে দেখছি বেশ আলোকিত হয়ে রয়েছে, ওই যা আলোটাই খেতে সাহায্য করছে। আর যেখানে খেতে বসেছি যেই দিকে মুখ করে, সামনেটাই খুব ঘন বাঁশবাগান। দেখলাম বাঁশবাগান, যদিও আগেও দেখেছি ছোট ছোট ছিল, বাঁশের ঝাড়টা অনেকটা বড় হয়ে গেছে। খাচ্ছি, বাঁশ গাছগুলো বেশ দুলছে, বেশ হাওয়ায় দুলছে। আর সেই যে পূর্ণিমার চাঁদ বাঁশবাগানের মানে ভিতর থেকে কোথাও যেন গাছের হাওয়াতে দেখছি উকি দিচ্ছে। আবার কখনো বাঁশবাগানের মানে বাঁশের ছাদটা সরে যাচ্ছে দেখছি, আবার কখনো দেখছি যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে না, আকাশটা আলোকিত। তো মা সামনে বসে আমাকে বলল যে বাবু তাড়াতাড়ি খেয়ে নে, কি বাঁশবাগানের দিকে তাকিয়ে আছিস? আমি বললাম, না মা, আসলে অনেক আগেই তো চলে গেছি কলকাতা শহরে, কোথায় এরকম বাঁশবাগান আর কোথায় এরকম চাঁদ দেখতেই পাই না, এত ব্যস্ত থাকি মা পড়াশোনা নিয়ে। তারপর কাকার সাথেও হাতে হাতে কাজ করি, কাকার মিষ্টির দোকান কলকাতায় ছিল, যেটা আগে বলা হয়নি। তো তখন আমার মা বলল, বেশ কয়েকদিন থেকে যা, আবার নয় পরে কদিন পর যাস। কাকা যদি কাজের জন্য চলে যায়, কেন মিষ্টির দোকান যেতে তো হবেই, কাকা যাক, তুই নয় পরে চলে যাস, নয় বাবা দিয়ে আসবে। আমি কাকার দিকে তাকাতে কাকা আমাকে বলল, না না, আমাদের কালকেই ফিরতে হবে, শরীরটা খারাপ বলে ওকে নিয়ে ছুটে এসছি, অনেক অসুবিধা হয়, আর লেবারগুলোও ঠিক ভালো না, মিষ্টি বানায় না, ওরা খায় বেশি। তো যাই হোক, মায়ের মুখটা শুকিয়ে গেল। মায়ের আসলে একটুখানি খারাপ তো লাগেই। তারপর খেতে খেতে হঠাৎ করে মা আমাদের সামনে পিঁড়িতে বসে ভাত বাড়ছিল, আর নিজে খাবে বলে হঠাৎ করে মা পড়ে গেল। সাথে সাথে কাকা, বাবা, আমি ছুটে গিয়ে মাকে ধরলাম আর জল দিলাম মুখের মধ্যে, যে কি হলো মা ওঠো। না, মা আর নেই, মা মারা গেছে। যা হোক, থেকে গেলাম, মায়ের কাজ করতে হবে। মা হঠাৎ করে হয়তো আমার অপেক্ষার জন্যই আসার অপেক্ষা করছিল। আর ঘটনাটা ঘটলো, আমার বাবা বলল, বাবু মা তো চলে গেল। আসলে মা হয়তো অপেক্ষাই করছিলেন যে আমি কবে আসব। আমাদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, তারপর কিন্তু মা যখন ভাত বাড়ে, মায়ের মুখে আর অন্নটা গেল না। আর আমরা প্রায় সবাই জানি যে আগেকারের মা ঠাকুমা যারা ছিলেন, ওনারা কিন্তু বাড়ির যত কচি কাঁচা বড় সবাইকে খাবিয়ে তারপরেই কিন্তু অন্ন জল মুখে দিত,
না খেয়ে কিন্তু মানে কাউকে না খাবিয়ে কিন্তু ঘরের বউরা কখনোই অন্ন খেত না। এখন তো সেই জিনিসটা পুরো উল্টো হয়েই গেছে। এবার ঘটনাটা ঘটলো আমাদের জেঠুমশাই বলেন, ওনার তো আজ অনেক বয়স, মানে 88 ইয়ার্স ওল্ড। উনি বলেন মানে আমি কদিনের জন্য বাবার কথা শুনে থেকে গেলাম। তো কাকা বলল, দেখ আমি তো থাকতে পারবো না, তুই থাক, আমি আবার আসবো মাঝে, তোকে নিয়ে যাব। পড়াশোনাটা তোর একটুখানি খারাপ হবে, কিন্তু এখানে তো বাবা একা রয়েছে, মাও চলে গেল, কিছু করার নেই, এটা তো প্রকৃতির নিয়ম, থাকতেই হবে, তুই থাক বলে বাবা আমাকে তো রেখে দিল। কাকা চলে আসলো, আমি ওখানে থাকতে শুরু করলাম। আমাদের জেঠুমশাই বলেন যে আমি আমার মাকে আমি দেখতে পেতাম। আমার মাকে আমি রাতের বেলা কোনো সময় বই পড়তাম, আমি তো বইগুলো নিয়ে গেছিলাম পিঠে করে। তো আমি যখন বই পড়তাম রাতের বেলা বসে বসে, যেহেতু নাকি আমি কলকাতা শহরে আসতে পারছি না, পড়াটা আমি কন্টিনিউ করতাম। পড়াশোনায় খুব ভালো আমার মন ছিল, তার জন্য কাকা পিসিরা নিয়ে যায় কলকাতায়। আমি যখন পড়তাম তখন দেখতাম জানলার কাছ দিয়ে কেউ যেন হেঁটে চলে গেল। আমি অনেকবার ছুটে বেরিয়ে দেখতাম ওই যে বাঁশবাগানের ঝাড়ের ভিতরে ঢুকে গেল। বিগত কয়েকদিন আমি রাতের বেলা দেখেছি। গ্রামেরই তো ছেলে, ভয়টা সেরম বিশেষ পেতাম না। একদিন বাবাকে বললাম, বাবা আমি রাতের বেলা আমি মাকে দেখতে পাই। বাবা আমাকে বলল, কি বলছিস, মা তো মারা গেছে বাবু। আমি বললাম, বাবা আমি যখন জানলার সামনে বসে পড়াশোনা করি, ওই যে যেইটুনি একটু চাঁদের আলো পড়তো, আর কারেন্টের ব্যবস্থা ছিল না কোনো লাইটের, ওই মিটমিট করে হেরিকিন জ্বলতো, নালে পারে লম্প জ্বলতো, মোমো তখন ওরকম মোমেরও চল ছিল না বাড়িতে বাড়িতে। আর বিশেষ করে রাত তখন 12টা 1টা এরকম সময় আমি প্রায় মাকে দেখতে পাই। বাবা, আমার বাবা কথাটা কতদূর বিশ্বাস করলেন বা করেছিলেন আমি জানি না। আমার বাবা বললেন, ঠিক আছে মা, হয়তো মা তোমার কোনো ক্ষতি করবে না, তুমি তোমার মতো পড়াশোনা করো, আর তো কয়দিন, তারপর তো চলে যাবে, আর এইসব বলে কি হবে। বাবার কথার ধরনটা শুনে আমার মনে হলো বাবা হয়তো ভাবলেন যে আমি হয়তো এই গ্রামের বাড়িতে থাকতে চাই না, যেই কারণে আমি কলকাতা শহরে চলে যাব, হয়তো কোনো অজুহাত দিচ্ছি। বাবা তো দেখে না, মা তো বাবাকে দেখা দেয় না, আমাকেই তো দেয়। একদিন বাবাকে বললাম, বাবা শনিবার দিন ছিল, খুব ভালো মনে আছে দিনটা, এসব জিনিস ভোলার না। আমাদের জেঠুমশাই বলেন, মা তো অন্য কেউ হলে হয়তো ভুলে যেতাম, মা বাবার স্মৃতি কখনো ভোলা যায় না, আজও মনে করি। বাবাকে বললাম, বাবা তুমি রাতের বেলা আমার সাথে বসে থাকো এই ঘরে। একদিন রাতে খুব ভালো করে মনে আছে, বাইরে সেদিনও হয়তো অমাবস্যা ছিল, কারণ সেদিন বাইরেটা বেশ অন্ধকার। জানলাটা খুলে বসে বসে বই পড়ছি। আমি জানতাম মাকে হয়তো আজও আমি দেখতে পাবো। বাবাকে গিয়ে পাশের ঘর থেকে ডেকে আনলাম, বাবা আমার সাথে তুমি একটু চলো তো, আমার মনে হচ্ছে আজকে আমার সাথে মায়ের দর্শন তুমিও পাবে। আমার বাবা ছুটে আসলো, বলল, আচ্ছা বাবু, তুই প্রত্যেক দিন বলিস প্রায় তোর মাকে দেখিস, আজকে আমিও তোর মাকে দেখতে চাই। তোর মা সত্যিই কি মৃত্যুর পরে এই সংসারের মায়া ত্যাগ করে যেতে পারিনি? বলতে বলতে সত্যি সত্যি জানলার সামনে দিয়ে চলে যায় ঠিক বাঁশবাগানের দিকে কেউ একজন আস্তে আস্তে হেঁটে। সাধারণ একটা মানুষ, সাধারণ একজন মহিলা যেরকমভাবে হেঁটে চলাফেরা করে সেই রকমভাবেই কিন্তু আমার মা চলে যাচ্ছে। সাথে সাথে আমার বাবা আমি পেছন করলাম। যখন দেখলাম বাঁশবাগানের সেই যে ঝোপ, তার মধ্যে দিয়ে কত সুন্দর অনায়াসে সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমরাও পেছনে পেছনে কিছুটা যাওয়ার পর সেই বাঁশবাগানের ঝোপের ভিতরে একটা পুকুর ছিল, যেই পুকুরে বাঁশ গাছের পাতা পড়ে
পুরো পুকুরটা বোঝা যায় না পুকুর না মাঠ। আমরা যে পাশাপাশি থাকি আমরা জানি। ঠিক ওই পুকুরের কাছে গিয়ে আর মাকে দেখতে পারলাম না। মা যেন কোথাও বিলীন হয়ে গেল। আমার বাবা আমাকে বলল, বাবু চল। বাবা পরের দিন সকালবেলায় আমাকে নিয়ে ব্যাগ বইপত্র কাপড় জামা গুছিয়েই বলল, চল আর না, এবার তোকে কলকাতায় দিয়ে আসি। আমি বললাম, বাবা তুমি? বলল, আমি তোকে দিয়ে চলে আসবো, আমি এখানেই থাকবো। তোর মা তো সংসারের মায়া ত্যাগ করে যেতে পারিনি মৃত্যুর পরে, আমি তো এখনো জীবিত আছি, আমি এই সংসারের মায়া ত্যাগ করে কি করে যাব বাবু? আমি বাবাকে বললাম, না না, এইসব চলবে না বাবা, এখন আমি বড় হয়েছি, কলকাতা শহরে থাকি, কাকা বারবার বলেছে যে তোমাদের এখানে আসতে, তুমি চলো কাকার ওখানে থাকবে। বাবা আমাকে দিয়ে কলকাতা শহরে পরের দিন আবার শান্তিনিকেতনে গ্রামের বাড়ির জন্য রওনা দেয়। বাবা চলে যায়। তারপর বাবাকে মানে কোনো মতো আর যোগাযোগ করতে পারছি না। চিঠি লিখি, বাবা কোনো সৎ উত্তর দেয় না, চিঠি লিখি উত্তর দেয় না। আমরা কাকা পিসি আমরা যখন বাবার খোঁজ না পেয়ে বাবার কাছে ছুটে গেলাম, দেখলাম বাবা পুরো বিছানায় শয্যাশায়ী। বাবাকে বললাম, বাবা এ কি অবস্থা তোমার? তোমাকে এত আমি চিঠি লিখেছি বাবা, তুমি তার উত্তর তো দাওনি, একটা তো কাউকে দিয়ে চিঠি লিখে পাঠাতে পারতে বাবা। বাবা বলল, না রে, আমি তো একা কোথায়, তোর মা তো আমার সাথেই থাকে, আমি আর একা কোথায়। আমি বললাম, কি বলছো বাবা? তুমি চলো কলকাতায় চলো, ওখানে শহরে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। বাবাকে সেই খারাপ শরীর অবস্থায় কলকাতায় নিয়ে আসলাম, বাবার চিকিৎসা করলাম। বাবা আমাদের সাথে 3টে বছর থাকে কাকার সাথেই। তারপর বাবাও গত হন, চলে যান ছেড়ে। তারপরেই আমার জীবন কলকাতা শহরে প্রতিষ্ঠা হলাম, 2টো আমার ছেলে হলো, বিয়ে দিলাম, এই চলছে। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। চলো কমেন্টে তোমাদের নামগুলো দেখি, কারা কারা তোমরা কমেন্ট করেছো, নামগুলো বলে আজকের মতো ইতি টানবো। দেখি চলো। তো প্রথম কমেন্ট করেছে নেহা মাইতি, তারপরে ফুডি গার্ল। সোনা সোনা দিদিভাই কেমন আছো? বাহ, ভিডিও শোনার আগেই কমেন্ট করলাম, লাভ 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 লাভ। আমি খুব ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে, তুমি কেমন আছো? তারপর স্বাতী রয় কমেন্ট করেছো, তারপরে টুকু সাবারবাল কমেন্ট করেছো, পুরো হিরোইন লাগছে, লাভ ইউ বোন। ওরে বাবা, হিরোইন লাগছে, জামাটা এত ভালো লাগছিল, এই টি শার্টটা। আচ্ছা, ডিএসএসবি ফ্যামিলি। তারপর হ্যাঁ, কালকে কিন্তু আমি প্রত্যেক দিন তো লেট হয়ে যায় তোমাদের ভিডিও দিতে, কালকে আমি তোমাদের 21 মিনিট আগে ভিডিও দিয়ে দিয়েছি। তারপর আব্দুল হক ভাই, তারপর তাপসী, তারপর শম্পা মিনি কিচেন, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর নেহা মাইতি, অভিরূপ সর্দার বলেছে, তুমি তো আজকে খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দিলে, তাই খুব খুব খুশি, ভালো থেকো দিদিভাই। অপর্ণা বারুইপুর। আচ্ছা অপর্ণা, ভাবলাম প্রত্যেক দিনই তো লেট করি, একটু আগেই দিয়ে দিই। তারপর বাবলি মল্লিক, প্রদীপ দাস, তারপরে রমা কর্মকার, মৌ রয়, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, রূপা দে, হোয়াইট কিং বনু, তারপর টিনা আছাড়িয়া, তারপরে টুকাই বেরা বলেছে জয় বড়মার জয়, জয় মা। তারপরে বনানী কর্মকার দিদিভাই, তারপরে বলেছ কিষাণু মান্না, তারপরে কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই আবারও। আচ্ছা, সোমা দত্ত, পম্পা রয়, কৌশিকী ঘোষ, তারপরে কমেন্ট করেছো শামিমা সামরোস, তারপরে তুলসী ত্রিপাঠী, সুজাতা দাস, পিঙ্কি খাতুন। আচ্ছা, পিঙ্কি বলেছো ড্রেসটা খুব ভালো লাগছে। আচ্ছা, কি আজকে তোমাকে ঠাকুমার ঝুলির মতো লাগছে, ঠাকুমার ঝুলি, ওরে বাবা। আচ্ছা, তারপর বেবি ঘোষ, তারপরে মঞ্জুষা নন্দী দিদি ভাই, তারপরে সারদা সাউ, আচ্ছা জয় মা, তারপর মাহি রয়, স্বপ্না বাজাল দিদি ভাই, মাহি রয়, তারপরে কমেন্ট করেছো সারভন খান, সারভন খান, বাহ খুব সুন্দর নাম। সামিতা মণ্ডল,
কি সুন্দর টি শার্টটা। সত্যি খুব ভালো লেগেছে তোমাদের, সত্যি দেখছি আমারও খুব ভালো লাগছিল। আচ্ছা, তারপর দেবস্মিতা চক্রবর্তী, আহ, তুমিও বলেছো তোমার টি শার্টটা দারুণ। আচ্ছা, তারপর নোমান ভাই, উমা ঘোষ, পাপ্পু দে প্যান্থার গেমিং ওয়াইটি, স্বপ্না বিশ্বাস দিদি ভাই, মৌমিতা দাস, উদিতা দি, বর্ষা সরকার, পরপর দুটো কমেন্ট করেছো, টুকু সাবারওয়াল, তারপরে দেবপ্রিয়া দাস, তারপরে কমেন্ট করেছো স্বপন রাউত, তারপরে স্বপ্না কর্মকার বলেছো তোমার ঘটনা বলার ধরনটা খুব খুব ভালো, সুন্দরভাবে বোঝাও আর শুনতেও খুব ভালো লাগে, কারণ তোমার গলার কথাটাও শুনতে খুব ভালো লাগে দিদিভাই, তোমার ভয়েসটা খুব সুন্দর। এত সুন্দর করে সময় দিয়ে কমেন্ট করার জন্য, তোমার মূল্যবান সময় দিয়ে, তার জন্য অনেক অনেক ভালোবাসা বোন। তারপরে অমৃতা সরকার, আচ্ছা সবাই টি শার্টের কথা বলেছো, আমার কথা কেউ বলছো না। টিয়া ভাদুরী কমেন্ট করেছো, তারপরে রেখা অধিকারী কমেন্ট করেছো পরপর দুটো, তারপর সুমন কান্তি মান্না, পার্থ রয়, বাহ টি শার্টের কথা সবাই বলেছো, এসদেব রয়, শুভঙ্কর ঘোড়ই, পিন্টু ঘোষ, রত্না সরকার, গৌরী দে, তারপরে কৃষ্ণা মুখার্জি, রাজা কমেন্ট করেছো ভালো তো লাগে কিন্তু খুব ভয় করে, তাও শুনি দিদি, শুনবে। শোভা ডিসুজা, শোভা ডি কস্টা, তারপরে সোনালি পাল বলেছো টি শার্টটা দারুণ লাগছে তোমার দি, আই লাভ ইউ টু বনু। তো চলো আজকে ঘটনা এখানে শেষ করলাম। আর হ্যাঁ, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমাদের আইফোনের চার্জ চলে গেছে। যাই হোক, হ্যাঁ, এখনের মতো সবাই খুব ভালো থেকো, রাতে দেখা হবে পুরীর ঘটনা নিয়ে। টাটা।